নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। প্রেমিক প্রেমিকার মধ্যে কাটানো সময় খুবই ব্যক্তিগত হয়, কিন্তু আফসোস সব সম্পর্ক এমন হয় না। মাঝে মাঝে ধোঁকা আর জালিয়াতি করে বেডরুমের দরজা সবার সামনে খুলে দেওয়া হয়। ইন্টারনেট আর এমএমএস এর মাধ্যমে না জানে কত মানুষের সম্মান নষ্ট হয়ে যায়। বদনাম করার ব্ল্যাকমেলিং এর প্রক্রিয়া তো শুরু হয়ে যায়, কিন্তু এটা একটা সংকেত যে অত্যাচারিত খাদের ধারে পৌঁছে গেছে আর সে এবার ঘুরে আঘাত করবে। জুলাই 2009, আহমেদাবাদ, গুজরাট। খাবার রেডি আছে। আসছি মা, আসছি বাবা। বিশাল, কোথায় যাচ্ছিস? জল খাবার খাবি না? মা, হয় জল খাবার খেতে পারবো, না হয় মিটিং করতে পারবো। খুব জরুরি মিটিং আছে, পরে দেখা হবে। আরে বিশাল, রবিবারটা তুই ফ্রি থাকিস? দিব্যার মা বাবা আসছেন আনন্দ থেকে। মা বাবা, বিয়ে করাটা কি এখনই জরুরি নাকি? জরুরি, অবশ্যই খুবই জরুরি। তুই এখন 26 বছরের হয়ে গেছিস। আর দিব্যা খুব ভালো মেয়ে, তোদের দুজনের জুটিটা খুব ভালো হবে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের একটা নাতি নাতি দি। মা মা বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না, আমি এখনো বাঁচতে চাই। কিন্তু বাবা, তুমি আর কিছু বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বিশাল, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে মা, খুব জরুরি মিটিং আছে। এ কেমন কথা বলছে? এর কি হয়েছে? পুরো পাগল ছেলে। বুঝতে পারছি না এর কি হবে। এসপি টেকনোলজি, আমাদের দুজনের জন্য। ফোনও তো ধরছে না। বাড়ির সেলটাও ধরছে না। এমন তো আজও অব্দি কখনো করেনি। আচ্ছা, বিয়ের কথায় রেগে গেল না তো? আমি আরেকবার ট্রাই করছি। দেখুন, রাগ করে কোথাও চলে টলে গেছে, কাল সকালের মধ্যেই চলে আসবে। কোনো 15-16 বছরের ছেলে নয় আমার বিশাল। আর যখন 15-16 বছরের ছিল তখন এমন কিছু করেনি। অফিস কোথায়? হেলমুট সার্কেল, অম্বিকা চেম্বার্স। আচ্ছা, কোনো গাড়ি টাড়ি আছে? মানে কোনো কার, বাইক? হন্ডা অ্যাক্টিভা চালায়। দাবে? ইয়েস স্যার। হাসপাতাল আর সমস্ত পুলিশ স্টেশন চেক করো। গত 12 ঘন্টায় যত অ্যাক্সিডেন্ট হয়েছে সব কটার রেকর্ড নিয়ে চলে এসো। অফিসের লোকেরা কি বললো? লাঞ্চের পর অফিস থেকে চলে গেছিল, কাউকে কিচ্ছু বলেনি। দেখুন, আমরা ওর সেলফোনের রেকর্ড আনিয়ে নিচ্ছি, ততক্ষণে অ্যাক্সিডেন্টের রেকর্ডও চলে আসবে আমাদের হাতে। এসব করতে অন্তত 4 থেকে 6 ঘন্টা তো লাগবেই। তো আমার কথা শুনুন, বাড়ি যান, আমি কাল সকালে ফোন করছি। 26 বছরের বিশাল পাঞ্চাল আহমেদাবাদের বাসিন্দা ছিল আর একটা ভালো কোম্পানিতে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি করছিল। আর একদিন 19 জুলাই 2009 রাতে বিশাল বাড়ি ফিরল না। সেই রাত ওর মা বাবার জন্য অনেক দীর্ঘ আর কষ্টের ছিল। ভয় আর আশা দুটোই ওদের মস্তিষ্ক আর হৃদয়কে ঘিরে রেখেছিল। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, কিন্তু বিশাল এখনো ঘরে ফেরেনি আর না ওর কোনো খবর এসেছে। ব্যাপারটা খুবই জটিল হয়ে উঠেছিল।
দুপুরের পর থেকে 27টা মিস কলস। বিশাল ওর অফিসের সেলফোন সঙ্গে নিয়ে যায়নি, ল্যাপটপটাও? হ্যাঁ স্যার, ডেস্কের উপরে রেখেই চলে গেছে। আচ্ছা, ও কোনো হিন্ট দিয়ে যায়নি কোথায় যাচ্ছে, কোনো পার্সোনাল কাজ, কোনো কিছু? আগে না স্যার, অফিস থেকে কখন বেরিয়ে গেছে কিছু বুঝতেই পারিনি, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। স্যার, বিশালের পার্সোনাল ফোন দুপুর 3টের পর সুইচ অফ হয়ে যায়। মানে এখান থেকে বেরোনোর 1.5 ঘন্টা পরে। আর বিশালের পার্সোনাল ফোনে লাস্ট কল এই নাম্বার থেকে এসেছিল। এই লাস্ট কল আমাদের প্রথম সূত্র হতে পারে। প্রেস করো তাড়াতাড়ি। হ্যালো, আমি ইউনিভার্সিটি পুলিশ স্টেশন থেকে বলছি। এটা কার নাম্বার? আগে আমার মনীষা শাহ। আপনি বিশাল পাঞ্চালকে চেনেন? হ্যাঁ, অফকোর্স চিনি, ও আমার খুব ভালো বন্ধু। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার কাল বিশালের সাথে কথা হয়েছিল। কটার সময়? এই ধরুন 1টা থেকে 2টোর মধ্যে। 1:30 টু বি মোর প্রিসাইজ। এটা বিশালের পার্সোনাল ফোনে রিসিভ করা লাস্ট কল ছিল। লাস্ট কল মানে? স্যার, বিশাল ভালো আছে তো? জানি না, তবে আপাতত ও নেই, পাওয়া যাচ্ছে না। ও মাই গড! কবে থেকে চেনেন ওকে? অনেক বছর ধরে, প্রায় 9-10 বছর থেকে। কলেজ থেকে? আগে না, আমার একজন আঙ্কেল আছে, বিশালের প্রতিবেশী ছিল। আমি যখনই ওখানে যেতাম ওর সাথে কথা হতো। বিশাল কম্পিউটারে খুব ব্রাইট, ও আমাকে অনেকবার সাহায্য করেছে। কম্পিউটারে? হ্যাঁ। বিশালের বাগদান ঠিক হয়ে গেছিল। জানি। এই সম্বন্ধ ওর ভালো লাগেনি। সেটাও জানি। আপনারও ভালো লাগেনি? তার মানে? আপনাদের দুজন অ্যাফেয়ার ছিল। হোয়াট ননসেন্স! সেন্স। এখনো আপনি বলবেন যে আপনি আর বিশাল শুধুমাত্র বন্ধু ছিলেন? আমি আর বিশাল খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু আপনি যা ভাবছেন তেমন কিছুই না। কাল ফোন করেছিলেন কেন? আমি একজন সফটওয়্যার কনসালটেন্ট, আর বিশালের থেকে অনেকবার গাইডেন্স নিই। গত কয়েক বছর ধরে আমাদের শুধু প্রফেশনাল সম্পর্ক। বিশালের অফিসিয়াল ল্যাপটপে পার্সোনাল ফটোগ্রাফ। অন্য কিছু গল্প বলছে মিস মনীষা। ভুল বলছে। বিশালের জীবনে অন্য কোনো মেয়ে? বিশালের ব্যাপার জানি না, কিন্তু আমার জীবনে অন্য একজন আছে। আমি এনগেজ ইন্সপেক্টর, আর তাড়াতাড়ি আমার বিয়ে হতে চলেছে। তাই প্লিজ আপনি এই মামলায় আমাকে ইনভলভ না করলেই ভালো হয়। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো কথা। নমস্কার। দিব্যার বাবা ফোন করেছিল, রবিবার আসছেন। তুমি এক্ষুনি ওদের ফোন করে বলো একটা জরুরি কাজ পড়ে গেছে, পরের রবিবারে ওদের ডেকে নাও। বিশাল এটা কি ছেলে মানুষই করলো? এইভাবে পালানোর মানে কি? নির্বোধ। দেখো, একটু রাগী ছেলে, রাগ কমে গেলে নিজেই বাড়ি চলে আসবে। ওই মনীষা, তার সাথে ওর এখনো কিছু আছে নাকি? না, যদি কিছু থাকতো তাহলে ও আমাকে নিশ্চয়ই বলতো। কামন ইয়ার, এরকম করে থেকো না। এত টেনশন করার কিচ্ছু হয়নি তোমার। আমি টেনশন করছি না, ব্যাস নিজস্ব কিছু চিন্তা আছে। তুমি পুলিশকে তো সব পরিষ্কার বলে দিয়েছো, তাহলে এখন কিসের চিন্তা? আমি কিছুই পরিষ্কার করে বলিনি। আমি ওদের বলেছি আমি আর বিশাল শুধু বন্ধু ছিলাম। হ্যাঁ, সেটাই তো সত্যি। বিশাল আর তোমার মধ্যে আগে যা কিছু ছিল তার কোনো মূল্য নেই আর। বিশাল হলো পাস্ট, আমি প্রেজেন্ট, আর ফিউচারে আমিই থাকবো, তাই না? অফকোর্স। এটা কি আর বলার দরকার আছে? স্যার, সব পুলিশ স্টেশন, হসপিটাল চেক করেছি, শহরের বাইরেও চেক করেছি, বিশালের কোনো খোঁজ নেই। ওর স্কুটারের ব্যাপারেও কোনো খোঁজ পাওয়া যায়নি। মনীষার কোনো খবর? মেয়েটা সম্পূর্ণ সত্যি বলেনি স্যার। দুজনের মধ্যে অ্যাফেয়ার ছিল তো? ভালো রকম অ্যাফেয়ার ছিল স্যার। 3 বছর আগেই ব্রেকআপ হয়েছে। অন্য কোনো মেয়ে? না স্যার, অন্য ছেলে, সুরজ, মনীষার অফিসেই কাজ করে। এই আমেদাবাদেরই ছেলে।
কোনো রেকর্ড নেই। এই মেয়েটা কোথাকার? মা বাবা বড়দার, আর মেয়েটা এখানে একা থাকে। সুন্দর অ্যাপার্টমেন্ট, সোলা রোড। বিশালের কোনো নতুন গার্লফ্রেন্ড যার জন্য বিয়ে থেকে বাঁচতে পালিয়েছে ও? না স্যার, যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে কেউ না কেউ নিশ্চয়ই দেখতো বা শুনতো। আর যদি থাকেও তাহলে তারও মিসিং কমপ্লেন ফাইল করা হতো। আর এমন কোনো মেয়ের মিসিং কমপ্লেন ফাইল হয়নি স্যার। তবে এই যে আমাদের হিরো বিশাল, এ মিসিং হয়নি। মানে কি স্যার? এ মোটেই উধাও হয়নি, লুকিয়ে পড়েছে, নিজের ইচ্ছায় লুকিয়ে পড়েছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। 21শে জুলাই 2009। বিশালকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। ওর মা বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর পুলিশের হাতে কোনো সূত্র এসে পৌঁছয়নি। পুলিশ শুধু এটাই জানতো যে এক সময় বিশাল আর মনীষার মধ্যে অ্যাফেয়ার ছিল, যেটা 3 বছর আগে ভেঙে গেছে। আর দ্বিতীয়ত এটাও জানতো যে বিশাল অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কটা নিয়ে খুশি ছিল না। বিশালের বিরুদ্ধে সবার অনেক সম্ভাবনার কথা চিন্তা করা হচ্ছিল, আর তার কিছুদিন পরেই কোনো নতুন সম্ভাবনার প্রয়োজন থাকলো না। শেষ পর্যন্ত অন্যায় সমূর্তি ধারণ করলো। রক্ত? লাশ, লাশ, লাশ! স্যার, এসজি হাইওয়ের পাশে তারাপুর গ্রামে একটা লাশ পাওয়া গেছে, অর্ধেকটা পোড়া। সঙ্গে স্কুটার আছে? হন্ডা অ্যাক্টিভা। বডির ওপরে কোনো রকমের কোনো আইডেন্টিফিকেশন মার্ক পাওয়া যায়নি ইন্সপেক্টর। আগুনে পড়ে মারা গেছে? না, স্ট্যাব করা হয়েছিল। বডিতে 15 বার ছুরি দিয়ে আঘাত করা হয়, আর তারপরে এই বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করাও হয়েছিল। স্কুটারটা বিশালেরই ছিল তো? ইয়েস স্যার। স্কুটারের উপর যে রক্তের দাগ পাওয়া গেছে সেটাই বডির রক্তের সঙ্গে ম্যাচ করছে না। মানে হাতাহাতি হয়েছে, খুনির রক্ত ঝরেছে। মেবি। পোস্টমর্টেম আর ব্লাডের রিপোর্ট আপনি কাল বা পরশুর মধ্যে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দাবে। হ্যাঁ স্যার। বিশালের বাবাকে ফোন করো, শনাক্ত করতে ডাকো। ঠিক আছে স্যার। তাও ভালো মনীষা, তুমি আমার ফিলিংসটাকে তো বোঝো। বিশাল, আমার কাছে তো কোনো চয়েসও নেই। আছে কোনো চয়েস? চয়েস তো আছে মনীষা, তুমি জানো সব ঠিক হয়ে যাবে মনীষা, আমাদের দুজনের জন্য। আই মিন, ঠিক আছে, যদি তুমি বলছো তো।
মনীষা, ইটস ওভার। বিশাল আর নেই, দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। খারাপ স্বপ্ন শেষ হয় না সূর্য, বারে বারে ফিরে আসে, ভয় দেখাতে, মনে করাতে। স্যার, এই কল রেকর্ডের অ্যাকর্ডিং বিশালের পার্সোনাল ফোন দুপুর 3টে অবধি অন ছিল। আর সুইচ অফ হয়েছে এখানে, সোলার রোডে। মনীষা এখানেই থাকে, সুন্দর অ্যাপার্টমেন্টে। মেয়েটা আমাদের থেকে কিছু লুকাচ্ছে স্যার। বিশালের সঙ্গে রিলেশনের কথাটা তো লুকিয়েছিল আমাদের কাছে। এবারে দেখা যাক বিশালের মৃত্যু নিয়ে ওর কি বলার থাকতে পারে। সূর্য, পালিয়ে পালিয়ে কোথায় যাব? এখান থেকে দূরে, যেখানেই হোক। আমি পালাবো না। তুমি তো এতদিন পালাচ্ছিলে মনীষা, এটাই শেষবার। এরপর আর তোমাকে আর কোনোদিন পালাতে হবে না। এবার তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় খুবই কম। মনীষা কোথায়? আগে মনীষা তো বাইরে গেছে। ভেতরে যাওয়ার সময় হতেই মনীষা ম্যাডাম বাইরে চলে গেল। চল, ঠিক আছে, ভিতরে বসে মনীষা ম্যাডামের অপেক্ষা করি। স্যার, স্যার, পালাবার প্রস্তুতি চলছিল মনীষা দেবী। শুকনো রক্তের দাগ পাওয়া গেছে বিশালের স্কুটারে। যদি সেই রক্তের সঙ্গে আপনাদের দুজনের রক্ত ম্যাচ করে যায়, তাহলে আপনাদের দুজনের ওপর খুনের দায় বর্তাবে। বাকি রেকর্ড তো আছে আমাদের কাছে। সোলার রোডে বিশালের ফোন শেষবার সুইচ অফ হয়েছিল, ওর মোবাইল রেকর্ডও বলছে তাই। সেই সোলার রোড যেখানে আপনি থাকেন মিস মনীষা। মিস মনীষা, আপনার ফোন রেকর্ড বলছে 19শে জুলাই দুপুর 3টের পর আপনার ফোন তারাপুর গ্রামে ছিল, সেখানেই যেখানে আপনার এক্স বয়ফ্রেন্ডের লাশ পাওয়া যায়। যদি আপনারা সবকিছু সত্যি সত্যি আর ফটাফট বলে দেন, তাহলে সবার পক্ষে ভালো হবে। আমাদের বলাতে বাধ্য করবেন না, আমার খুব একটা ভালো লাগবে না, আর আপনাদের তো মোটেই না। বিশাল, আমার কাছে তো কোনো চয়েসও নেই। আছে কোনো চয়েস? চয়েস তো আছে মনীষা, তুমি জানো সব ঠিক হয়ে যাবে মনীষা, আমাদের দুজনের জন্য, আমাদের জন্য। ঠিক আছে, যদি তুমি বলছো তো। মনীষা, কাঁদছো নাকি তুমি? বিশাল, প্লিজ, ওই ভিডিও ক্লিপ আমাকে বরবাদ করে দেবে। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আমার সাথে এমন করো না। এসব কি পাগলের মতো কথা বলছো তুমি মনীষা? আচ্ছা ঠিক আছে, আমি ওই ক্লিপটা তোমার সামনে ডিলিট করে দেবো, ওকে? কিন্তু তুমি তোমার লাইফ থেকে আমাকে ডিলিট করো না মনীষা। ভিডিও ক্লিপ, এতে কি ছিল? সেলফোনে তোলা এমএমএস। বিশাল আর আমি 7 বছর রিলেশনশিপে ছিলাম, খুব ঘনিষ্ঠ ছিলাম। এমএমএস ক্লিপের কথা আপনি জানতেন? মানে বলতে চাইছি, যখন শুট করেছিল সেটা জানতেন? জানলে শুট করতে দিতাম ইন্সপেক্টর?
আমি ওকে ভালোবাসতাম, ওকে বিশ্বাস করতাম, কিন্তু জানি না কেন আমাদের ভালোবাসাকে এমন বিশ্রীভাবে শেষ করে দিল। আর তারপর আপনি নতুন প্রেম শুরু করলেন। হ্যাঁ, আর সেটা বিশাল মেনে নিতে পারিনি। মনীষা আমাকে আগেই সব বলে দিয়েছিল, আর আমার ওর আগের রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেমই ছিল না। কিন্তু বিশালের প্রবলেম ছিল। আমি ওর সাথে একটা নর্মাল ফ্রেন্ডশিপ রাখতে চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো সম্পূর্ণ আলাদা ট্র্যাকে ছিল। আই এম সরি বিশাল, কিন্তু ফ্রেন্ডশিপের বেশি কিছু না। ফ্রেন্ডশিপ? আমাদের ফ্রেন্ডশিপের পিছনে অনেক কিছু ছিল মনীষা। নিশ্চয়ই ছিল, কিন্তু এখন নেই। হ্যাঁ, এখন সূর্য তোমার লাইফে চলে এসেছে। কাম অন বিশাল, আমাদের ব্রেকআপের পর আমি কোনো চিটিং করিনি তোমার সাথে। তাহলে কি আমি করেছি? না, মোটেই না। কিন্তু ভালো তো বাসনি। আমাদের মধ্যের ভালোবাসা শেষ হয়ে গেছিল বিশাল, আর আমরা দুজনে মিলে ডিসাইড করেছিলাম দ্যাট ইজ ওভার। এতটা সহজ নয় আমার জন্য মনীষা। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারছি না ইয়ার। ফর গড সেক বিশাল, তোমার এনগেজমেন্ট হতে চলেছে, আর এমনিতেও আমি সুরজের সাথে খুব আনন্দে আছি। আমরা 3 বছর আগে আলাদা হয়েছিলাম, আর তুমি শুধু আমাদের দুজনের না, আরো 2টো জীবন নষ্ট করতে চাইছো। প্লিজ ডোন্ট ডু দিস। আমি জানি তুমি আমার কাছে আসতে চাও না। তোমার ইগো এটা চায় বিশাল। লুক, আমি তোমাকে ভালোবাসি না, এই কথাটা বোঝো আর এগিয়ে যাও। ব্যাস, তারপর থেকে ও ব্ল্যাকমেল শুরু করে। 2-1 দিন ছাড়া ছাড়া হুমকি দিত, বলতো আমার মা বাবাকে দেখিয়ে দেবে, তারপর বলতো সুরজকে দেখিয়ে দেবে। ও সেই এমএমএস আপনাকে পাঠিয়েছিল? না, একবার বাড়িতে ডেকে দেখিয়েছিল, ওর পেন ড্রাইভে ছিল। আমি এই ব্ল্যাকমেলিংয়ে বিরক্ত হয়ে গেছিলাম, আমি আর সহ্য করতে পারছিলাম না। আর একদিন আমি সূর্যকে সব সত্যি কথা বলে দিলাম। আমি বিশালের সাথে কথাও বলেছিলাম, ওকে অনেক বোঝাতে চেষ্টা করি, কিন্তু ও মানেনি। দেখতে চাও? এখনই দেখাবো। শাট আপ! কি চাও তুমি? শুধু মনীষাকে। ও আমার হবু স্ত্রী। এই সূর্য, স্বপ্নে এরকম কথা ভাববি না। অনেক পুরনো প্রেম কাহিনী আমাদের দুজনের। তুই জানিস কি আমাদের দুজনের ব্যাপারে? তুই তো উড়ে এসে জুড়েই বসলি। একবার তুই ওর জীবন থেকে বেরিয়ে দেখা, তারপরে দেখ নিজেই আমার কাছে চলে আসবে। বিশাল, ও তোমাকে মোটেই ভালোবাসে না। ক্লিপ দেখলেই বুঝতে পারবি ও আমাকে কতটা ভালোবাসে। দেখ, ও আমার ছিল, আমারই আছে। ওর উপর শুধু আমারই অধিকার আছে। আমার বাঁচা কঠিন করে দিয়েছিল, এত স্ট্রেস, এত টেনশন। আমি মনীষার এই অবস্থা দেখতে পারছিলাম না। মনীষা, মনীষা কি করছো তুমি? আমি মনীষা কি করছো তুমি? আমি হাঁপিয়ে গেছি সূর্য, আমি আর ভাবতে চাই না। বিশাল ব্ল্যাকমেলিং, আমি সব ব্যাপারে ক্লান্ত হয়ে গেছি। মনীষা, আমার জীবনও তো তোমার সঙ্গে জুড়ে রয়েছে। প্লিজ প্রমিস করো এরকম তার কোনোদিন করবে না। সূর্য, বিশাল ওই ভিডিওটা ইন্টারনেটে দিয়ে দেবে, তখন তো সবাই দেখে ফেলবে, আর আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। আমার মা বাবা তো মরে যাবে সূর্য। আমার উপর ভরসা রাখো মনীষা, আই প্রমিস। আমি তোমার উপর আঁচ আসতে দেব না। আমরা ঠিক করলাম এই প্রবলেমের পার্মানেন্ট চিকিৎসা করতেই হবে। সেদিন দুপুরে আমি বিশালকে ফোন করলাম, আর ওকে বললাম আমি সুরজকে ছাড়তে রাজি আছি। আমরা দুজন মনীষার বাড়িতে ওর অপেক্ষা করছিলাম, আর ভেবে রেখেছিলাম একটা হেস্তনেস্ত করবই। মনীষা, আমার কাছে আরেকবার ফিরে এসো মনীষা, কথা দিচ্ছি নষ্ট করে দেবো এটাকে। নষ্ট তো তুমি করে দিয়েছো বিশাল,
তাকে যাকে তুমি ভালোবাসো বলে দাবি করো। মনীষা, তুমি কি এইসব লেকচার শোনানোর জন্য আমাকে ডেকেছো? লেকচারের সময় শেষ হয়ে গেছে জানোয়ার। শুধু প্র্যাকটিক্যাল। মনীষা, তুমি টেনশন করো না। এই লাশটা আমরা জঙ্গলে নিয়ে গিয়ে গুম করে দেব। আমরা বিশালের লাশটা একটা বস্তায় ভরলাম আর ও স্কুটারে করে ওটা জঙ্গলে নিয়ে গেলাম। আমরা তারাপুর গ্রামের কাছে জঙ্গলে স্কুটারটা ফেলে দিলাম আর সাথে বিশালের লাশটাও। আমরা এই ক্লিপটাকে ডিলিট করে দেব। ডিলিট না, আমরা এটাকে কবর দিয়ে দেব। আমি বিশালের পেনড্রাইভ আর মোবাইল ফোনটা পাশের ছোট পুকুরে ফেলে দিলাম। বিশালের সাথে ওই এমএমএসটাকেও শেষ করে দিলাম চিরকালের মতো। আমরা বিশালের লাশের সমস্ত আইডেন্টিফিকেশন মুছে দিলাম, যাতে কেউ কখনো ওকে চিনতে না পারে। আর তারপর আপনারা বডিটা জ্বালাবার চেষ্টাও করেছিলেন। আসলে লাশটা পরের দিন সকালে পোড়াতে চেষ্টা করি। আমার ভয় ছিল কেউ চিনে না ফেলে, তাই আমি আবার জঙ্গলে গেলাম। আমি বডিটা জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি সমস্ত প্ল্যান ভেস্তে দিল। আমরা লাশটা তো চিনেই নিলাম, আর এখন খুনিদেরও। আমি জানতাম আমরা কখনো না কখনো নিশ্চয়ই ধরা পড়ব, কিন্তু আমি ওই এমএমএস ক্লিপটা বার হওয়া আটকাতে চাইছিলাম। আমার, সুরজের, আমার পরিবারের সবার সম্মানের ব্যাপার ছিল স্যার। আইন শুধু প্রমাণ মানে মিস মনীষা, আর আইনকে দেখাবার জন্য ওই এমএমএস এখন আপনার কাছে নেই। আমি ওই এমএমএসটা নিজের কাছে কি করে রাখতাম ইন্সপেক্টর? আমার কাছে বিশালকে মেরে ওই এমএমএসটা ডুবিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনার উপায় ছিল, আপনি পুলিশের কাছে আসতেন, আপনার প্যারেন্টসদের সামনে কনফিডেন্স নিয়ে যদি তাদেরই কথাটা বলতেন, ব্যাপারটা এত দূর আসতো না। এখন দেখুন আপনারা কোথায় পৌঁছে গেলেন। নিয়ে যাও এই দুজনকে। একটা সার্চ অপারেশন শুরু হলো। মনীষা আর সুরজের জামা কাপড় পাওয়া গেল। পুকুর থেকে বিশালের পেনড্রাইভ আর সেলফোন খোঁজার জন্য ফায়ার ব্রিগেডের সাহায্য নেওয়া হলো। বিশালের মা বাবার বিশ্বাসই হচ্ছিল না যে তাদের ছেলে এমন কাজ করতে পারে। সূর্য আর মনীষার মধ্যে এখন বিশাল তো নেই, কিন্তু ওদের মাঝে এখন জেলের দেওয়াল রয়েছে। এবার আইনই ঠিক করবে এই দেওয়াল কতদিন থাকবে। মনীষা লজ্জায় ভেঙে পড়েছিল, কিন্তু কমপক্ষে সূর্য শান্তভাবে ঠান্ডা মাথায় কাজ করতে পারত। সবাই আবেগে ভেসে গেল আর বয়ে গেল অনেক রক্ত। এই কেসে মনীষা আর বিশালের সম্পর্কের অপরিণত সমাপ্তি ছিল প্রথম সংকেত, ব্ল্যাকমেলিং দ্বিতীয় সংকেত, আর সুরজের জানতে পারা তৃতীয়। কিন্তু তিনটে সংকেত কারো কানে ঢুকল না।
রাগ আর হিংসায় মত্ত 3 যুবক যুবতী 3টে পরিবারকে খারাপভাবে আঘাত করলো আর সমাজকে হতচকিত করলো। সব অপরাধ আভাস দেয়। কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে। নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।